হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বেশ অনেক কয়েকদিন থেকে একটা কমেন্ট আসছে, দিদি তোমার প্রেগনেন্সি জার্নিটা শেয়ার করো। তুমি খুব অল্প বয়সে মা হয়েছো তাই না? তোমার ফেসবুক পোস্টের মাধ্যমে দেখতে পাই, ইনস্টাগ্রামের মাধ্যমে দেখতে পাই। হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো। আমার বিয়ে হয়েছিল হচ্ছে 17 বছর বয়সে। তখন সালটা ছিল হচ্ছে 2019 সাল, মার্চের 13 তারিখে আমার বিয়ে হয়। আর আমি প্রেগনেন্টই হচ্ছে 2019 সালের জুন মাসে। তো হচ্ছে আমার বিয়ে 3 মাস পরে আর কি আমি প্রেগনেন্ট হই। আমার বর যখন ফার্স্ট ছুটিতে আসে তখন আমি প্রেগনেন্ট হই। কিন্তু প্রত্যেকটা মেয়ের কাছেই হচ্ছে মা হওয়াটা সব থেকে আনন্দের কথা। একটা মেয়ে থেকে মা হওয়া এর চাইতে আর আনন্দের কিছুই হয় না। কিন্তু বিশ্বাস করো, আমার দিক থেকে হয়েছিল উল্টো। আমার ভীষণ ভেঙে পড়েছিলাম, আমার খুব কষ্ট লেগেছিল। কারণ আমি চেয়েছিলাম যে না, আমি এত তাড়াতাড়ি মা হব না, কারণ এখনই তো আমি একটা বাচ্চা মেয়ে। সত্যি কথা বলতে হ্যাঁ, আমি যখন বিয়ে হয়েছে তখন আমার বয়স ছিল হচ্ছে 17 বছর, 16 বছর যে আর কি 17 বছরে পড়েছে। মানে 9 থেকে 10-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, রেজাল্ট বেরিয়েছিল। তো বেরোনোর পরেই আর কি আমার বিয়ে হয়ে যায়। তো আমি সেই ফটোগুলো একদম মেনশন করে দেবো তোমাদের পাশে। তোমরা আশা করে দেখলে বুঝতে পারবে আর কি, যারা দেখোনি। আর যারা দেখবে তারা তো দেখবেই। তো হচ্ছে প্রেগনেন্ট হই। তো প্রেগনেন্ট হওয়ার পর বরকে বললাম যে এরকম আমি পজিটিভ এসছে। বর বললো সবচাইতে আনন্দের কথা, আমি তো ভীষণ খুশি যেহেতু তুমি একা একা থাকবে। সত্যি কথা বলতে যখন আমার বিয়ে হয়েছে আমি স্বামী স্ত্রী মানে কি বলবো, ভালোবাসা, একে অপরের টান, মায়া, মমতা কিছুই ছিল না তখন। কারণ আমার সঙ্গে তো বেশি দিন থাকেইনি। একটা মানুষকে চেনার জন্য, বোঝার জন্য কিছুদিন টাইম লাগে, অন্তত 6 মাস তো তার সঙ্গে থাকতে হয়, তার কাছে বা তাকে বুঝতে হয়। কিন্তু আমার বিয়ের 15 দিন পরেই আমার হাজব্যান্ডের ছুটি শেষ হয়ে যায়, তখন আমাকে রেখে চলে যায়। তো আমি যখন প্রেগনেন্ট হই 2020 সালে, সত্যি কথা বলতে সব দিক দিয়ে খারাপ অবস্থা ছিল। আমার মেয়ে যখন জন্ম হয় আর কি, তখন হচ্ছে করোনার টাইম আর কি। 2020 সালে মার্চের 21 তারিখে হচ্ছে একদম বিশ্বজুড়ে লকডাউন। জানি না তোমাদের কারো মনে আছে কিনা। একদম ভীষণ বড় মহামারী, যাকে বলা হয় সবসময় হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হতো, মাস্ক পরে থাকতে হতো, সমস্ত কিছু। তো সেই দিনই আর কি আমার মেয়ে হয়েছিল। আমার হাজব্যান্ডকে আর কি ফোন করেছিলাম আসার জন্য, ও আর কি আসতে পারেনি। গাড়ি মানে লকডাউনের জন্য গাড়ি, প্লেন টেলেন সমস্ত কিছু বন্ধ ছিল। তারপরে আবার অনেক কষ্ট পেয়েছিলাম। মোটামুটি আমার হাজব্যান্ড আমাকে 4 মাসের সময় না 5 মাসের সময় প্রেগনেন্ট রেখে গেছে। আর এসে দেখছে আমার মেয়ের বয়স 3 মাস, মানে আমার মেয়ে 3 মাস বয়স হয়ে গেছে। আর তখন ওর পোস্টিং ছিল জম্মু কাশ্মীর। তখন 15 দিন 1 মাস অন্তর অন্তর ওর সঙ্গে আমার কথা হতো। বিশ্বাস করা, এত কষ্টের টাইম গেছে না। তো আমার সেই কথাগুলো মনে পড়লে এখনো কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। আমি যে আমার হাজব্যান্ডের সঙ্গে ভালোভাবে একটু মন খুলে কথা বলবো সেটাও অন্তত বলতে পারিনি। কারণ হচ্ছে প্রেগনেন্সি টাইমে একটা কাছের মানুষকে সব থেকে বেশি দরকার হয়, তার হাজব্যান্ডকে। যখন আমি প্রেগনেন্ট হই তখনও কম বয়স, তারপরে বিয়ে হয়, বুঝতেই তো পারছো। একটা মানুষ যেরকম বুঝতে একটু টাইম লাগে, 2 বছর 3 বছর পরে হলে সে সমস্ত কিছু বুঝতে পারে। তখন আমার হাজব্যান্ডও ছিল না, কেউ ছিল না পাশে। তারপরে আমি আর কি গেলাম হসপিটালে, যে ভর্তি হলাম। হওয়ার পরে হঠাৎ করে আমাকে বললো, আমি 2টো ফটো করেছিলাম। তো লাস্টে যেই ফটোটা করেছিলাম 9 মাসে, আমার বেবি হয়েছিল হচ্ছে 9 মাসে। তো 9 মাসে আমি যখন লাস্ট ফটো করেছিলাম তখন বলেছিল যে তোমার জল শুকিয়ে গেছে। তো বললো তোমাকে ইমিডিয়েটলি তোমাকে সিজার করতে হবে। আমি তখন আর কি ওকে রাগ করে বলছিলাম যে তুমিও আসলে না আমার পাশে, আমার পাশে কেউ নেই, সত্যি আমার কেউ নেই আজকে। তারপর আমার মা বলছে কেন, আমি তো আছি। তখন আমি ওকে বলছিলাম যে আমি চলে যাচ্ছি, টাটা। তখন ও আমাকে বলছে কি এই সমস্ত কথা বলতে হয় না, আমি তো আছি, সব সময় তোমার পাশে আছি, থাকবো, সারা জীবন থাকবো। সত্যি কথা বলতে হ্যাঁ, আমার হাজবেন্ড আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে, আমার সাপোর্ট করে। আর ওর জন্যই আজকে আমি এত দূর অব্দি এগিয়েছি। তারপরে হচ্ছে যখন আমাকে ওটি রুমে নিয়ে যায় তখনও আমার খুব সাহস ছিল। কিন্তু যখন আমাকে ওটি রুমের একটা বেঞ্চের মধ্যে শুইয়ে দেয় আর কি ওটি করার জন্য, তখন না হঠাৎ করে আমি ভীষণ কষ্ট পাই। আর যেই রুমটায় আমাকে শোয়ানো হয়েছিল ওটি রুমে, তার পাশেই ছিল হচ্ছে মা তারার ছবি। তো আমি মা তারাকে ভীষণ পরিমাণে ভরসা করি। আর আমার তখন 2 চোখ বেয়ে জল পড়ছে, মানে এত পরিমাণে কষ্ট হয়েছিল না। বলছিল বলতো তোর কি হয়েছে, আমি এই কথাটা বলেছিলাম আমার মা হয়েছে। তো সেই যে আমি আমার মেয়ের মুখ দেখলাম আর দেখতে পারলাম না জানো, সেই ফার্স্ট দেখা সেই লাস্ট দেখা। তারপর আমাকে নিয়ে গেল ওটি রুম থেকে, বার করলো। বার করার পর তো কিছুক্ষণ পর থেকে সেই এত পরিমাণে ব্যথা শুরু হলো পেটে, পিঠে, আমি আর কিছুতেই থাকতে পারছি না। তারপরে পাশে যখন ঘুরছি দেখছি আমার মেয়ে নেই। আমি জিজ্ঞাসা করলাম যে মা আমার মেয়ে কোথায়। তখন আমার মা বললো নিয়ে আসছি, দাঁড়া। তখন আমার মেয়েকে নিয়ে আসা হলো আমার কাছে। নিয়ে আসার পর আমার বেডে শুতে দিল। তো শোয়ার পর কি হয়েছিল, আমার মেয়ে একটু অন্য টাইপের হয়েছিল, মানে 9 মাসে হয়ে গেছিলো আর কি।
বেস্ট ফিডিং করতে পারিনি। তারপর হচ্ছে একটু জন্ডিস ধরা পড়েছিল। তারপর বড়োদেরই কি ছোটোদেরকে একটা সুগার বলে একটা জিনিস থাকে, সেটা খুব কম হয়েছিল। তো সারা রাত কান্নাকাটি করছিল। আর সেই দিন আমার এত বাজে অবস্থা, এত ব্যথা করছিল, সিজারে হয়েছে, পেট কেটেছে, মানে এত যন্ত্রণা হচ্ছিল সে বলার মতো না, ধারণার বাইরে। আমি খুব কান্নাকাটি করছিলাম। তারপর আমার মেয়ে সারা রাত আর কি খেতে পারলো না। আর তখন ছিল করোনা টাইম, কারো থেকে কারো দুধ খাওয়াও যাবে না, মানে খাওয়ালে অসুবিধা হতে পারে, এরকম একটা ব্যাপার। তারপরের দিন আমার মেয়ে দেখছি কি নড়াচড়া করছে না। আমার মেয়ে, মা যেহেতু একা, মা আমাকে রেখে আর কি বাড়িতে গেছিলো খাবার নিয়ে আসতে। মা বললো যে আমি যাই, তো সারাদিনটা তোর কাছে থাকলাম, আমি যদি বাড়িতে না যাই তাহলে ওরা খাবে কি করে, তোর বাবা রয়েছে, ভাই রয়েছে। তো খাবার টাবার বানাতে গেছিলো। তারপরে হঠাৎ করে দেখছি কি আমার মেয়ে নড়াচড়া করছে না। আমার পিসি এসছে আর কি আমাকে দেখতে। সত্যি কথা বলতে মাতারাই আর কি আমার পিসিকে পাঠিয়েছিল। তো পিসি আসার পর আর কি দেখলো, দেখে বলছে কি ব্যাপার, মনা তো নড়ছে না, চড়ছে না, ঠোঁটটা পুরো কালো কুচকুচে হয়ে গেছিল। তারপরে হচ্ছে পাশের একটা মানে যারা থাকে আয়া, তাদের দেখলো, বলছে না সব কিছু ঠিক আছে। ডাক্তারকে যখন বললো, অন্য একটা ডাক্তার এসেছিল, সেও বললো সব কিছু ঠিক আছে, কিন্তু না, আমার সন্তান তখন একদম ঠিক ছিল না। তখন মানে ওর জীবন মরণ নিয়ে কথা যাকে বলে। তারপরে আসলো, আসার পরে নার্সের কাছে নিয়ে গেল, বলছে কি ইমার্জেন্সি, ওকে হসপিটালে ভর্তি করতে হবে। তারপরে ওকে ভর্তি করে দিল আইসিইউ রুমে। মানে সেই কথা তো আর কি বলবো, সেই দিন যেন কোনো মেয়ের যেন না আসে, সত্যি কথা বলছি। যারাই মা হয় না কেন, আমি সব সময় দু চোখ ভরে আশীর্বাদ করি তারা যেন সুস্থ সন্তানের জন্ম দেয়, কিন্তু আমার মতো যেন এরকমটা যেন কখনো যেন না হয়। তারপর তো আমার মেয়েকে আইসিইউ রুমে রেখে দিল, আর আমি ছিলাম এক জায়গায়, আমার মেয়েকে রেখে দিল এক জায়গায়। মোটামুটি 10 মিনিট দূর হেঁটে যেতে হবে। তারপর আমার মেয়েকে রাখলো। সেই রাতটা তো আমি কি বলবো, মানে যখন আমার ওটি রুমে আমার মেয়ে কান্না করেছিল না, সেই কান্নার শব্দ সবসময় শুধু খালি আমার কানে বাজতো সব সময়, যে আমার মেয়ে কোথায়, আমি রয়েছি, আমার মেয়েটা কেমন আছে। আমি তখনই বুঝেছিলাম যে একটা মায়ের যন্ত্রণা কতটা কষ্ট হতে পারে। সবার বেডে বাচ্চা আছে, চারিদিকে আমি যখন তাকাচ্ছি, কিন্তু আমার বেডে বাচ্চা নেই। আমার এত কষ্ট হচ্ছিল না, মানে সেই কথা মনে পড়লে আমার খুব কষ্ট হয় আজও, ধারণার বাইরে। মানে আমি কথা বলতে পারবো না, আমি এত কষ্ট হচ্ছিল। আমি শুধু ভাবতাম, ভগবান আমি কি করে আমার সন্তানকে যে একটু ধরবো, আমি একটু চোখের দেখা দেখবো, আমি একটু কোলেও নিতে পারলাম না। আমি কেমন মা যে আমি ওকে একটু ধরতেও পারলাম না। ভগবান আমাকে কেন এত শাস্তি দিচ্ছ। আমার অনেক কিছু মনে পড়ছিল, মানে এত কষ্ট হচ্ছিল না। তারপর তো আমার সন্তানকে নিয়েই গেল। আমি শুধু ঠাকুরকে ডাকতাম, জানো। আমার যখন 3 দিন হয়েছে ওটি রুম করার পর, তখন আমি ডাক্তারকে বললাম আমাকে একটু আমার সন্তানকে দেখান না। বলছে না, তুমি নিজেই তো সুস্থ না, তাহলে কি করে তুমি হচ্ছে তোমার মেয়ের কাছে যাবে। 7 দিন না হতে হসপিটাল থেকে ছুটি হবে না, তোমার যখন 7 দিন হবে তখনই তুমি তোমার মেয়ের কাছে থাকতে পারবে। তখন আর কি মেয়ের কাছে ছিল মা, আর আমার কাছে ছিল হচ্ছে আমার পিসি। তাও আমি খুব কান্নাকাটি করতাম। এবার যত বাচ্চারা আর কি নতুন নতুন হয়েছে, সবে সবে হয়ে আসছে, হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেস্ট ফিডিং করতে পারে না, তাদের কিছু টাইম লাগে। তো আমি ভাবলাম যে আমার মেয়ে জন্মালো, আমি একটু বেস্ট ফিডিংও করাতে পারলাম না। আর এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখো তো, আজকে আমার সন্তান নেই তো কি হয়েছে, আমি সবাইকে, হসপিটালের যত বাচ্চা হয়েছে, মানে সেই দিন 7টা না 10টা ওটি হয়েছে, সব বাচ্চাকে আমি দুধ দিয়ে বেরিয়েছে। আর শুধু আমার মেয়ের কথা ভাবতাম। আর পাশের একটা কাকি ছিল, বলতে পারো চাচি, সে ছিল মুসলিম। সে আমাকে বলতো, মা তুই যেই ঠাকুরকে ভরসা করিস, বিশ্বাস করিস, সবসময় সেই ঠাকুরকে ডাক, তোর সন্তান সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি তো মা, আমি কি করে সহ্য করব, আমি রয়েছি এক জায়গায়, আমার মেয়ে রয়েছে আরেক জায়গায়। বিশ্বাস করো আমি যে কি কষ্ট পেয়েছি সেই দিন, তো ধারণার বাইরে। এর জন্য আমি সব কিছু মেনে নিতে পারি, কিন্তু আমার সন্তানের সঙ্গে যে খারাপ ব্যবহার করে না, আমি সত্যি মেনে নিতে পারি না। আমার বড় যদি মাঝে মধ্যে একটু কিছু বলে, অন্তত কি কিছু বলে না, আমি দু এক কথা বলি যে আমি বলবো বলবো, কিন্তু অন্য কেউ যদি বলে সেটা আমি সত্যি মেনে নিতে পারি না। তারপরে হচ্ছে 7 দিনের দিন আমি যখন যাই, 3 দিনে আমি বাবাকে বললাম আমি যেতে পারবো। ডাক্তার আসলো, খুব কান্নাকাটি করছিলাম, অক্সিজেন দিতে হয়েছিল আমার। তো অক্সিজেন দেওয়ার কারণে আমার পেট মেট পুরো ফুলে উঠেছিল, নাক মুখে চোখ মুখে এরকমটা। তারপরে আমি যখন যাই ওকে দেখতে আর কি, দেখতে যেয়ে দেখি কি ব্যাপার, আমার মেয়ে হয়েছিল 3 কিলো 700, সেই জায়গায় আমার মেয়ে হয়ে গেছে 2 কিলো 700। তাহলে কত কমে গেছে। মানে আমি ওকে দেখে চিনতে পারছি না। লেখা রয়েছে বাবার নাম, তখন তার বেবির নাম রাখা হয়নি, বাবার নাম লেখা রয়েছে। আর আমি শুধু মা তারাকে ডাকতাম যে হে ঠাকুর, আমি কবে এই জেলখানা থেকে বেরোবো। আইসিইউ রুমে তো আর সুস্থ বাচ্চা রাখা হয় না, যাদের অসুবিধা হয় তাদেরই কিন্তু একমাত্র রাখা হয়।
তারপরে হচ্ছে যাই হোক, আমি ভগবানকে ডেকে ডেকে 21টা দিন পার করি। 21টা দিন বুঝতে পেরেছো কতটা যুদ্ধ করতে হয়েছে আমার। তারপরে 7 দিনের দিন যখন আমার ছুটি হয় আমি ওর কাছে যাই। যাওয়ার পরে আমি আর কি ওকে দেখাশোনা করতাম, খাওয়াতাম, সব মারা চলে যেত ভেতরে, কিন্তু আমি যেতাম না, কারণ ও একটু অন্য টাইপের হয়েছিল। তো আমি সেই বেঞ্চিতে বসে থাকতাম আইসিইউ রুমের কাছে, আর শুধু দেখে যেতাম, আর শুধু ভগবানকে ডাকতাম, ঠাকুর আমার সন্তানকে একটু ভালো করে দাও, একটু সুস্থ করে দাও, আমি যেন ওকে নিয়ে ভালোভাবে বাড়ি ফিরতে পারি। সত্যি মা তার আমার কথা শুনেছে, তার জন্যই হয়তো আমি মার ডাক শুনতে পেরেছি। নয়তো আমাকে অনেকেই বলতো যে কি হয়েছে আবার মা হবি, সবাই প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ দূর থেকে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু কাছ থেকে কেউ ভালোবাসা দেখায় না। আর একটা মেয়ে যদি মা না হতে পারে তার যে কত রকমের কথা শুনতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমার আশেপাশে এরকমটা হয়েছে, তো আমি দেখেছি। তারপরে 21 দিনের দিন আমি সত্যি একটা আঁচল পেতে রাখতাম আর শুধু চোখের জল দিতাম মাতার আগে, আমার সন্তানকে সুস্থ করে দাও, আমার সন্তানকে সুস্থ করে দাও। 21 দিনের দিন আমি যখন বাড়িতে আসি, বিশ্বাস করো আমার প্রচুর ব্লিডিং হতো তখনও, তাও আমি এসে এত খুশি, নাচানাচি করছি, আমার মেয়েকে পেয়ে ভীষণ খুশি। মানে সেই কষ্টের কথা মনে পড়লে আমি কি জানো, আমি কাউকে ক্ষমা করতে পারি না, আমার দেহর মধ্যে পুরো আগুন জ্বলে ওঠে যে সত্যি আমি কত কষ্টের দিনগুলো পার করেছি, অনেক অনেক কষ্ট পার করেছি। বিশ্বাস করো তোমাদের কাছে একটাই চাওয়া, আমার সন্তানকে সবাই মন ভরে আশীর্বাদ করবে, আমি যেন ওকে নিয়ে ভালোভাবে থাকতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি। আর যেই মানুষগুলোকে আমি চিনেছি, মেয়েরা সমস্ত কিছু মেনে নিলেও কিন্তু তার সন্তানের সাথে যেই খারাপ ব্যবহারগুলো করে না, সেইগুলো তারা কোনো দিন মেনে নিতে পারে না। আর বিশ্বাস করে তার প্রেগনেন্সির সময় যারা খারাপ ব্যবহার করে সেটা তো কোনো দিন মেনে নিতে পারে না। মেয়েরা বলে যে, মানুষরা বলে যে চরম শত্রুকেও কিন্তু ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু তার মেয়ের সাথে যে খারাপ ব্যবহার করে তাকে কোনোদিন ক্ষমা করা যায় না, এটা একদম সত্যি কথা। যাই হোক না কেন তাকে কিন্তু কোনোদিন ক্ষমা করা যায় না, বিশ্বাস করো। তোমরা সবাই দেখো তো আমাকে হাসতে খেলতে, তো আরও অনেক কথা বলার ছিল, আমি সেই সমস্ত কথা কিছু শেয়ার করলাম না, থাক আমার মনের ভিতরে। যখন আমার মেয়ে বড় হবে অবশ্যই একদিন আমি তাকে বলবো, সব কিছু শেয়ার করব। তো অনেক কিছু বলে ফেললাম, মনের আবেগে অনেক কথা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।